আমি যদি বাহাত হই, শওকত আমার ডান হাত, এটা মাথায় রাখবেন। আমি আমার সিকিউরিটি তুলে নিয়ে আমি শওকতকে দিয়ে দেবো, দেখি আপনারা কি করতে পারেন। আমার সিকিউরিটির দরকার নেই, আমাকে লড়বার ক্ষমতা নেই, ওরা শওকতকে লড়াই করছে। আঙুরে কতগুলো বিজেপির দালাল আছে, টুকটুক করে বোম মারে আর বিজেপিকে ফোন করে বলে একে অ্যারেস্ট করিয়ে দাও, ওকে অ্যারেস্ট করিয়ে দাও। আমি সবটা জানি, আমি সবটা জানি। এদের বিশ্বাস করবেন না, এরা বিজেপির টাকায় চলে। আমি জানি বলে বলে যাচ্ছি, বিজেপির টাকা। ভাঙড়ে আসা ওনার বেকার হয়ে যাবে, কারণ ভাঙড় এমন একটা জায়গা, ভাঙড় হচ্ছে ইতিহাস সৃষ্টি করে। বরাবর আমরা দেখেছি ভাঙড়ের মানুষ ইতিহাস সৃষ্টি করতে বেশি ভালোবাসে। তারা এলাকার ওখানে যিনি বর্তমান বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয়, তিনি বিপুল পরিমাণের ভোটে এবারে জিতে যাবেন, এদিকে কোনো সংশয় নেই। কারণ আমার বাড়ি ভাঙড়ে, ভাঙড়ের বিভিন্ন এলাকায় ভাঙড়ে অঞ্চলের মানুষের সঙ্গে আমার কথাবার্তা হয়। সেখানে মা বোনেরা, ছেলে মেয়েরা সব ঐক্যবদ্ধ হয়ে গেছে, সংঘবদ্ধ হয়ে গেছে। যারা তৃণমূলের নেতারা আজকে মিটিং এ গিয়েছে, তাদের বউরা তৃণমূলে ভোট দেবে কিনা সন্দেহ আছে। তাদের বাড়িতে তাদের ওয়াইফদের কাছ থেকে, মহিলাদের কাছে খোঁজ নিন, যে ছেলেরা যাচ্ছে তৃণমূল পার্টিতে মিটিং করতে, কিন্তু তাদের ঘরের মহিলারা ভাইজানের ভক্ত, ভাইজানকে ভোট দেবে বলে তারা মনস্থির করে আছে। অনেক নেতার বাড়িতে, তৃণমূলের নেতার অনেক বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছে যাতে তৃণমূলের মিটিং এ না যেতে পারে। অর্থাৎ ভাঙড়ে এবারে নওশাদ সিদ্দিকী ভাইজান আগের বারে যা ভোটে জিতেছিল তার থেকে আরো অনেক গুণ বেশি ভোটে জিতবে বলে আমি মনে করছি ভাঙড়ের বর্তমান পরিস্থিতির উপরে দাঁড়িয়ে। এখন মমতা ব্যানার্জি আশা থেকে কি নওশাদের কি ভোট ব্যাংক তাহলে কমতে চলেছে? দেখুন, মমতা ব্যানার্জি কেন, আমি তো বলেছি যে ভাঙড়ে যদি স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভোটে দাঁড়াতেন, তারপরেও তিনি নওশাদ সিদ্দিকীকে হারাতে পারতেন না। তৃণমূল কংগ্রেসের কোন নেতা নেত্রীর ক্ষমতা নেই যে নওশাদ সিদ্দিকীকে ভাঙড় থেকে হারাবেন, কারণ ভাঙড়ের মানুষ ঠিক করবে কে হারবে আর জিতবে। ভাঙড়ের মানুষ ঠিক করে নিয়েছে যে আমরা এবারে নওশাদ সিদ্দিকীকে জেতাবো, এবং এরা ছোট ছোট বাচ্চা, বড়, বুড়ো থেকে আপনারা সবার কাছে কথা জিজ্ঞাসা করুন, সবাই এক বাক্যে বলবেন ভাইজান জিন্দাবাদ, নওশাদ ভাই জিন্দাবাদ। ক্যানিং পূর্বের আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম, তিনি যেখানে প্রচারে যাচ্ছে দেখা যাচ্ছে একটা লকডাউন সৃষ্টি হচ্ছে, চাপ সৃষ্টি করে দোকান বাজার ঘাট বন্ধ করে রাখা হচ্ছে, কি বলবেন? দেখুন, এটা তো মানে নিজের গত নিজে খোঁড়া বলে একটা কথা আছে না, প্রবাদ বাক্য আছে, নিজের গাড্ডা নিজে খুললো, মানে যে গাড্ডা করে সেই ভরে। এই যে লকডাউনটা করলো, এটা কোনো একটা পার্টির প্ররোচনায় লকডাউন হচ্ছে। অর্থাৎ যদি বলা যায় এক কথায়, শাসক দলের ক্ষমতা বা বাহুবলীরা বাজারে গিয়ে দোকানদারদের নিশ্চয়ই হুইপ দিচ্ছে, কারণ দোকান খুলে রাখে লোক, বেচা কেনা যত হয়, সেই বেচা কেনা বন্ধ রেখে লোক যখন দোকান খোলে, তার মানে এটা একটা লকডাউন পরিস্থিতি তৈরি করছে। এই বিধানসভা ভোটে ক্যানিং এর মানুষ খুব স্বচ্ছ সরল মানুষ। ক্যানিং এর মানুষ ঝগড়া ঝামেলা, ঝুট ঝামেলা পছন্দ করে না, কিন্তু ক্যানিং এর মানুষ সিদ্ধান্ত নিতে পারে। যেমন এখন এই শাসক দল ক্যানিং এ লকডাউন করছে, ভোটে এদেরকে যেতে দিলে ভোট বাক্সে গিয়ে এরা লকডাউনের ভোট দেবে। যে ভোট হবে সেখানে এই তৃণমূল কংগ্রেস এবং এই যারা নেতৃত্ব আছে, সওগাত মোল্লা বলুন আর বাহারুল ইসলামরা বলুন, এরা লকডাউনের মতো এলাকায় এরা ঢুকতে পারবে না। তাই আমার মনে হচ্ছে যে তৃণমূল কংগ্রেস বলুন আর যে বাহুবলীরা এই যে কাজটা করছে, লকডাউনের পরিবেশ করছে, ইলেকশনের গণনার পরে নিজেরাই লকডাউন হয়ে যাবে এবং গৃহ বন্ধ হয়ে যাবে বলে আমি মনে করছি। আমরা দেখলাম যে ক্যানিং পূর্ব বিধানসভা যেমন বিজেপি প্রচার করছে সেখানে লকডাউন হচ্ছে না, আইএসএফ এর প্রার্থী বা আরাবুল ইসলাম যেমন যাচ্ছেন তখন কিন্তু লকডাউন হচ্ছে, কি বলবেন? দেখুন, আমরা আগে দেখেছি যে সওগাত মোল্লার সঙ্গে বিজেপির কোন নেতার একটা ফুটেজ আমি দেখেছি যে তারা সাক্ষাৎ করেছে। এর থেকে প্রমাণ করে যে ক্যানিং বলুন, ভাঙড় বলুন আর নিউ টাউন, রাজারহাট সমস্ত এলাকায় এখানে বিজেপি এবং তৃণমূল উভয়ে একত্রিত ভাবে লড়াই করছে। তারা চায় ক্ষমতায় কেবলমাত্র আমরা দুটো দলই থাকবো, তৃতীয় কোনো শক্তি বা কোনো প্রার্থী যাতে না জিততে পারে, এই জন্য তারা একে অপরের মধ্যে সলা পরামর্শ করে নিয়েছে। তাই বিভিন্ন বিধানসভা কেন্দ্রে কেন্দ্রে আমরা দেখছি, কখনো বিজেপি এবং তৃণমূলী নেতাদের একসঙ্গে দেখতে পাই, আবার কখনো দেখতে পাই বিজেপির নেতারা গিয়ে প্রচার করে, সেখানে লকডাউন হয় না, কিন্তু অন্য রাজনৈতিক দল যখন ভোট করতে যায়, প্রচার করতে যায়, তখন লকডাউন হয়। অর্থাৎ পরিষ্কার এবং স্বচ্ছ ভাষা আমি বলছি, তৃণমূল এবং বিজেপি মুদ্রার এপিক আর ওপিক, অর্থাৎ বিজেমূল দুজনের মধ্যে সম্পূর্ণ সেটিং এ এবার 2026 নির্বাচন করছে। তো ফির মিলেঙ্গে, মুখ্যমন্ত্রী মেনে নিচ্ছে তৃণমূল থাকবেই না, তো ওনার কথাটা ওনার কাছে থাকুক, ওই কথা নিয়ে আমি কিছু বলতে চাই না। কিন্তু আমি নির্দল আছি, কিন্তু নির্দল মতন আছি, কিন্তু নির্দল নয়। আমার পেছনে আছে শিক্ষা সমৃদ্ধি পার্টি, যা রেজিস্ট্রেশনটা চলছে। আমরা নিজস্ব নিজের পায়ে দাঁড়িয়েছি, নিজের পায়ে দাঁড়িয়ে কাজটা করব, আমাদের কারো সাহায্য দরকার নেই। এই যে দিলীপ ঘোষের স্ত্রী, তিনি বলছেন রাজারহাট নিউ টাউনে যে বিজেপি প্রার্থী হচ্ছে সে একটা অ্যাকিউজ, তাকে নামকরণের ঠিক হয়। দেখুন, যত বড় বড় আমাদের দল আছে সবাই একটাই জিনিস, কাকে ওরা টিকিট দেয়, যাদের কাছে টাকা আছে, না একটা ইতিহাস আছে, ক্রিমিনাল ইতিহাস আছে, গুন্ডা মস্তানকে ওরা দিতে চায়। ওরা কেন দিয়েছে, কাকে দিয়েছে, দিলীপ ঘোষের স্ত্রী কি বলছে, ওদের
বিষয়, আমার ওটা জানি না, কিন্তু যদি আমরা নিজেকে দেখি অন্য প্রার্থীদের থেকে আমরা ভালো প্রার্থী, আমি ভালো প্রার্থী, আমাদের শিক্ষা সমিতি পরে যা পঞ্চায়েত ইলেকশনে আসবে ওরা ভালো প্রার্থী হবে, সৎ পুরুষ আসবে, পশ্চিমবঙ্গকে সোনার বাংলা করবে। সোনার বাংলা করার আগে স্বচ্ছ বাংলা করা দরকার, ওই সৎ নিয়ে আমরা এগিয়ে এসেছি। এই যে বিজেপির এমন একটা প্রার্থী দেওয়ার ক্ষেত্রে আপনার কি সুবিধা হলো কিছু? মোটামুটি আমি পার্সোনালি ভাবছি, আমার মানে ব্যক্তিগত এই একটা মানে সিদ্ধান্ত আছে যে বিজেপির যা যিনি প্রার্থী এসেছেন ওনার একটা খুব ভালো অ্যাকসেপ্টেন্স এই সমাজে নেই। আমার মনে হচ্ছে লোকেরা গ্রহণ করছে না, আর খুব বেশি গ্রহণ করলে কিছু অংশ গ্রহণ করবে। তো এর মানে হচ্ছে ওনার এই বছর একটা ভালো পারফরমেন্স হওয়া প্রশ্ন চিহ্ন আছে। একেবারে রাজারহাট নিউ টাউনে একেবারে হেভিওয়েট নেতা, একাধিক নেতা আছে, সেখান থেকে কি জয় ছিনিয়ে নিতে পারবেন? একদম চিনে নিতে পারবো। যারা হেভিওয়েট নেতা, নামের জন্য হেভিওয়েট নেতা, হেভিওয়েট কে একটাও কাজ ওরা করেছে? আমি পুরো অঞ্চলে যখন বেরিয়েছি, আমি ঘুরিয়ে আমি দেখেছি এক জায়গার 1% উন্নতি নয়, সব থেকে খারাপ জিনিস। আমি রোড ছেড়ে দিয়েছি, রাস্তা জল সব ছেড়ে দিয়েছি। আমাদের এই পুরো এত বড় বিধানসভা 320 এখানে আমাদের বুথ আছে, হাসপাতাল আছে, স্বাস্থ্য কেন্দ্র আছে, হাসপাতাল আছে, সরকারি হাসপাতাল আছে। আমাদেরকে 20-25 কিলোমিটার দূর আরজি কর আর পিজি যেতে হয়, এই যেতে 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 লোকেরা মারা যাচ্ছে। আমার এত বড় অঞ্চলে আমাদের হাসপাতাল কেন নেই? স্মার্ট সিটি হওয়ার পরেও নেই। প্রাইভেট হসপিটাল আছে যেখানে ঢুকলেই আমাদের কোটি কোটি লক্ষ লক্ষ টাকা দিতে হবে, সরকারি হাসপাতাল কেন নেই? আমি এই প্রশ্ন করতে চাই আমাদের শাসক দলকে, আমাদের সিটিং বিধায়ককে এই প্রশ্ন করতে চাই। তো হেভিওয়েট কিসের জন্য? শুধু নামের জন্য? কি বাড়ি বড় বড় আছে সেই কারণে হেভিওয়েট? হেভিওয়েট কাজ তো করছে না ওরা। ধন্যবাদ। আমাদের বিধানসভায়, নিউ টাউন রাজারহাট বিধানসভায় এই অবস্থা কেন? শুধু আমরা একটা নিউ টাউন করে রেখেছি, একটা ফ্যাসাদ মতন করে রেখেছি, যেরকম দুর্গাপুজো হয় বাইরে থেকে দেখলে খুব ভালো, পেছন দিকে যাবে তো কিছু নয়, ওই রকম হয়ে উঠেছে। নিউ টাউন আছে, স্মার্ট সিটি দেখতে লাগে, পুরো রাজারহাট নিউ টাউন খুবই ভালো হয়ে উঠেছে, কিন্তু এটা সত্যি কথা নয়। সত্যি কথা, রাজারহাট অঞ্চলের অবস্থা খুবই খারাপ, এত খারাপ লোকেরা বলতেই চায় না। লোকেরা ভয় পায় বলতে, ওরা ভয় পায় যে একটা কমপ্লেন করতে। বলে যদি আমি কমপ্লেন করি পরে আমরা মার খাবো, আমরা বলতে পারি না। কেন এই জিনিসটা হয়েছে? এই যে আমাদের শাসক দল, এই রাজ্যের শাসক দল, ওরা কি করছে? এত বছর করেনি, আগে কি করবে? আমি প্রশ্ন তুলছি ওদেরকে, আগে কি ওবার করবে? ওরা এই উন্নয়ন আনবে? আমার মনে হচ্ছে ওরা কিচ্ছু করবে না, এতদিন করেনি, আগেও করবে না। আমাদের এই এলাকায় বসবাস যারা করে ওদেরকে বোঝাতে হবে, ওদের উপর ভরসা করেছেন, কিছু আপনারা পেলেন না। এই বছর আমার উপর ভরসা করুন, আমাদের যে পার্টি আসছে ওর উপর ভরসা করুন, আপনার যা চাহিদা আমরা নিয়ে আসবো। মুখ্যমন্ত্রী বলছে কিছু নির্দলীয় প্রার্থী আছে যারা বিজেপির কাছে টাকা নিয়ে বিভিন্ন জায়গায় ভোটে দাঁড়াচ্ছে। মুখ্যমন্ত্রী তো অনেক জিনিস বলে, মুখ্যমন্ত্রী তো নানা জিনিস বলেছে, কোরআন নিয়ে কিছু বলে দিয়েছে। সুহাস করে দোয়া এবং আশীর্বাদ করে বিপুল পরিমাণে ভোট দিয়ে জয়যুক্ত করিয়ে বিধানসভায় পাঠিয়ে দিই। তিনি একজন কাজের মানুষ, আইনজীবী ব্যক্তি। তিনি জানেন কোথায় কি করলে এলাকার উন্নয়ন হয়। তিনি জানেন কোথায় গিয়ে ট্রেনের গুঁতো মারলে হসপিটাল তৈরি হবে। তিনি জানেন কোথায় গিয়ে কলমের গুঁতো মারলে এলাকার রাস্তাঘাট তৈরি হবে।